কমিটি গঠন, সরকারের চলতি মেয়াদে সুপারিশ বাস্তবায়ন করা হবে জানালেন শিক্ষামন্ত্রী। ব্যাংক আমানতের সুদের হারও কমছে, অর্থমন্ত্রীর সম্মতি। বিশ্ব মন্দা সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আসসালামু আলাইকুম, মুনিরুল ইসলাম। শুরু করছে এনটিভির মধ্যরাতের খবর। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনলেন এতক্ষণ, এবারে পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির লিজ বাতিল করেছে সরকার। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িটির বরাদ্দ বাতিল হলেও গুলশানের বাড়ির বরাদ্দ বহাল রয়েছে। রিপোর্ট করছেন আহমেদ পিপল। 1981 সালের 30 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলে সে বছরই ঢাকা ক্যান্টনমেন্টের প্রায় 9 বিঘা জমির উপর এই বাড়িটি প্রতীকী মূল্যে বরাদ্দ দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। পরের বছর মন্ত্রিসভার সিদ্ধান্তে তাকে গুলশানে 1.5 বিঘা জমির উপর আরও একটি বাড়ি বরাদ্দ দেয় তৎকালীন সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার পর থেকে সপরিবারে মইনুল রোডের এই বাড়িতেই থাকতেন। বিভিন্ন সময় এর সমালোচনা করেছে আওয়ামী লীগ। সর্বশেষ গত 1 এপ্রিল সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় এক প্রশ্নের জবাবে তিনি একই ব্যক্তির নামে 2টি বাড়ি বরাদ্দের আপত্তি করে ক্যান্টনমেন্টের বাড়িটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। উনি যদি এই জমিটি ফিরিয়ে দেয়, তাহলে এই যে বিডিআরে যারা সেনা কর্মকর্তা মারা গেছে তাদের বিধবা স্ত্রীদের জন্য ওখানে আমরা ফ্ল্যাট বানিয়ে অন্তত প্রত্যেকটা পরিবারকে 2টি করে ফ্ল্যাট আমরা দিতে পারবো। এর এক সপ্তাহের মাথায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িটি বরাদ্দ বাতিল করল মন্ত্রিসভা। এর ব্যাখ্যায় বলা হয়, এই বাড়িটি বরাদ্দের ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন ছিল না এবং একই ব্যক্তির নামে 2টি বাড়ি বরাদ্দ বেআইনি। 1981 সনে ক্যাবিনেট সিদ্ধান্ত ছাড়া সেনানিবাসের মইনুল রোডের প্রায় 9 বিঘা জায়গার উপর একটি বাড়ি প্রতীকী মূল্যে লিজ বরাদ্দ দেওয়া হয়। একই ব্যক্তির নামে একাধিক বাড়ি ইজারা দেওয়া প্রচলিত বিধানের পরিপন্থী হওয়ায় আজকের মন্ত্রিসভার বৈঠকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডে বেগম খালেদা জিয়ার বাড়িটি লিজ বরাদ্দ দেওয়া বাড়িটি বাতিলের সিদ্ধান্ত হয়। তিনি জানান, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত এখন সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেছে বিএনপি। বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের এক বৈঠকে এর তীব্র নিন্দা জানানো হয়। বৈঠক থেকে বেরিয়ে ব্রিফিংয়ে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ জানান, সরকারের এ পদক্ষেপের প্রতিবাদে সারা দেশে 2 দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে কর্মসূচির প্রথম দিনে রাজধানীর মুক্তাঙ্গনের কথা ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের কথা বলা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত রাজনৈতিক স্থিতিশীলতার বিরাট ক্ষতি করবে বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। এদিকে এর প্রতিবাদে বুধবার মিছিল সমাবেশ করেছে ছাত্র ও যুব দল। আশিকুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আহমেদ সাগর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের 6 মইনুল রোডের বাড়ি বরাদ্দের বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে দলটির নেতারা অভিযোগ করেন, দেশ যখন নানা সমস্যার মুখোমুখি তখন সরকারের ব্যর্থতা থেকে জাতির দৃষ্টি অন্যদিকে ফেরাতেই মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের আশঙ্কা করছেন তারা। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি সিদ্ধান্ত বলবো। এই সিদ্ধান্তে রাজনৈতিক অবস্থায় অনিশ্চয়তা নিয়ে আসবে এবং একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করবে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্তকে অত্যন্ত দায়িত্বহীন ও দৃষ্টিকটু উল্লেখ করে তারা দাবি করেন, এই সিদ্ধান্তের আইনগত কোনো ভিত্তি নেই। বাড়িটা হস্তান্তর নিশ্চয়ই একটা দলিলের মাধ্যমে হয়েছে। সেই মন্ত্রিপরিষদের বরাদ্দ বাতিল আর
দলিল বাতিল এক জিনিস না। দলিলের মাধ্যমে যদি হস্তান্তরিত হয়ে থাকে তাহলে এই মন্ত্রী পরিষদের এই মানে বাতিল করার সিদ্ধান্ত আইনগত তাহলে কোনো ভিত্তি নাই। তো দুটো বাড়ি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই করেছেন। উনিই বলেছেন যে শহীদ পরিবারের জন্য দুটো করে বাড়ি দেওয়া হবে, একটা নিজের জন্য থাকার জন্য, আরেকটা হচ্ছে যার আয় থেকে তাদের ভরণ পোষণ হবে। যে এই বাড়ি দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা বাংলাদেশের দ্বিতীয় সংসদে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। আওয়ামী লীগের ৩৯ জন সদস্য ছিলেন সেই সংসদে, তার মধ্যে আমার যতটুকু মনে পড়ে কর্নেল শওকতও ছিলেন, আজকে যিনি ডেপুটি স্পিকার। মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের প্রতিবাদে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদল। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচির খবর থাকছে সংবাদের পরের অংশে। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি কমিটি গঠন করেছে সরকার। একথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার বলেছেন, সরকারের চলতি মেয়াদেই কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। সেই সাথে কওমি মাদ্রাসার সিলেবাস আধুনিকায়ন করা এবং পাঠ্য বই মুদ্রণে গাফিলতির শাস্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রায় সব সরকার আমলেই শিক্ষানীতি প্রণয়নের লক্ষ্যে গঠিত হয় কমিশন বা কমিটি। তবে শিক্ষানীতি হয়েছিল একবারই ২০০০ সালে, কিন্তু তখন সরকারের মেয়াদ না থাকায় শেষ পর্যন্ত তাও বাস্তবায়িত হয়নি। তাই শিক্ষানীতি বাস্তবায়নের দিকটিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে এবার। আমরা ওই কালচারে আর ঘুরে যাব না যে 5 বছর ধরে আমরা একটা শিক্ষানীতি প্রণয়নের চর্চা করব না। আমরা সেটা চেষ্টা করব যে বছর না মাসের হিসাবে এটা শেষ করতে। এই কমিটির কাছে এটাই আশা করব যে তারা 3 মাসের মধ্যে একটা দায়িত্ব পালন করবেন এবং সেটা হবে আমাদের যে শিক্ষানীতিটা আগে বললাম ২০০০ সালের, সেটাকে বর্তমানের সাথে সঙ্গতিপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ করার জন্য সংশোধন করে এবং সময় উপযোগী করে সেটা তৈরি করবেন। এবং আমরা আশা করি যাতে এই 3 মাস পরে তারা সমাপ্ত করতে পারবেন এবং সেটা আমরা দ্রুতই বাস্তবায়নের কাজে হাত দেব। 16 সদস্যের এই কমিটি কুদরতি ক্ষুধা কমিশন সহ অন্যান্য রিপোর্ট এবং সংশ্লিষ্টদের মতামত ও সহযোগিতা নিয়ে সুপারিশমালা তৈরি করবে, যার ভিত্তিতে কওমি মাদ্রাসাকেও আধুনিক করার চিন্তা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য আধুনিক শিক্ষা পড়ারও ব্যবস্থা করা হবে। এতে মাদ্রাসা যারা পড়েন তারাও সেটা আগ্রহী, আমরাও মনে করি সেটা হওয়া উচিত। আমরা আমাদের শিক্ষানীতির ভিত্তিতে আমরা ঠিক করব। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আইনি সীমাবদ্ধতার কারণে এবারের পাঠ্যপুস্তক সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। আইন সংশোধন করে আগামীতে শাস্তি বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঋণের সুদের সাথে সমানুপাতিক হারে কমছে ব্যাংকে আমানতের সুদের হারও। বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি নেতারা এই কথা জানান। অর্থমন্ত্রীও এ ব্যাপারে তার সম্মতির কথা জানান। আহরার হোসেনের রিপোর্ট। স্থানীয় শিল্প ও আমদানি রপ্তানি বাণিজ্যকে সুরক্ষা দিতে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত দেয়, ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ছাড়া সব ঋণের সুদ সর্বোচ্চ 13% নামিয়ে আনা হবে। তবে বুধবার পর্যন্ত জানা যায়নি কবে নাগাদ কার্যকর হবে এ সিদ্ধান্ত। আর কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে উল্লেখ না থাকলেও এবিবি বলছে একই সময়ে সমানুপাতিক হারে কমানো হবে আমানতের সুদের হারও। গভর্নর সাহেবের যেটা আমাদের বলেছেন 13% উইথ 5% স্প্রেড, আমাদের ওই 5% স্প্রেডটা আমরা ইনট্যাক্ট রাখতে পারবো। সো এখন ডিপোজিট একটা ব্যাংকের তার লাইবিলিটি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে, তার অ্যালকোর উপরে ডিপেন্ড করবে, তার কতটা ডিপোজিট লাগবে সে সেভাবে প্রাইসিং করবে। বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একথা জানান ব্যাংক ব্যবস্থাপকদের নেতারা। আমানতের সুদের হার কমানোর এই বিষয়টিতে অনুমোদন আছে অর্থমন্ত্রীরও। ডিপোজিট রেটের সঙ্গে there is a absolute link with the lending rate, এবং লেন্ডিং রেট যখন নামাবেন এটা মার্জিনটা হলো কস্ট অফ মানি, দ্যাট ইজ দি ডিপোজিট রেট। এইটা হলো কস্ট, এই টাকাটা আমার আসার জন্য, বাট এই টাকাটা ব্যবহারের জন্য তাদের তো আরো খরচ আছে।
দ্যাটস দি